সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে। আজকে আমরা এসএসসি 2024 বরিশাল বোর্ড এর যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তা সমাধান করব। তো 1 নং প্রশ্নটি হচ্ছে 12 মিটার দীর্ঘ একটি মই দেয়ালের সাথে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে থিটা এর মান কত? তাহলে আমরা জানি মই দেয়ালের সাথে হেলানোভাবে থাকে, তো এটা হচ্ছে দেয়াল। এখন মই হচ্ছে হেলানোভাবে থাকে, এই হচ্ছে হেলানো। তো এইটা ভূমি হচ্ছে, যেটা ভূমি তার সাথে এখানে বলছে যে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটা কোণ হচ্ছে এইটা। এখন এখানে বলছে যে দেয়াল থেকে 6√3 মিটার দূরে, তাহলে এই হচ্ছে দেয়াল। তো এখান থেকে 6√3 মিটার দূরে মাটি স্পর্শ করে, আর মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 12। তো মই যেহেতু হেলানোভাবে থাকে, এটা হচ্ছে 12। তাহলে থিটা কোণের মান কত? তা এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের যেহেতু অতিভুজ বাই ভূমি আছে, সেজন্য আমরা নিব হলো কস, কারণ কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে 6√3 আর অতিভুজ হচ্ছে 12। তো 6 দিয়ে 12 কাটলে 2, তাহলে √3/2। তো আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দুই পাশ থেকে কসকে বাদ দিলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একের ক। কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ হবে? তাহলে বর্গক্ষেত্র যদি আমরা নেই, তাহলে এ হচ্ছে বর্গ যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ। এখন এখানে যদি আমরা এখানে একটা কর্ণ অঙ্কন করি, এ হলো কর্ণ। এই কর্ণের উপর যদি একটা বর্গ অঙ্কন করা হয়, তাহলে এই বর্গক্ষেত্রটি এই পূর্বের যে বর্গক্ষেত্র আছে তার কত গুণ হবে? তাহলে এইখানে পূর্বের যে বর্গক্ষেত্র আছে তার বাহু হচ্ছে এ, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। আর বর্তমানে যে বাহুটি কর্ণের উপর অঙ্কিত করা হয়েছে সেই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এর প্রত্যেকটা বাহু হচ্ছে √2a। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √2a তার স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলে রুট কাটা যাবে, তাহলে 2 আর এর উপর a স্কোয়ার। তাহলে এইটার কত গুণ? ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র তার কর্ণের উপর, তাহলে বর্গক্ষেত্র কথাটি আগে বলছে। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এইটার হচ্ছে অর্ধেক, 2 এর ক। 3 পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? তো বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা r ধরি, তাহলে তার পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। এখানে পরিধি বলছে হচ্ছে হাফ পাই সেন্টিমিটার, তাহলে এটার মান হচ্ছে পাই। তাহলে আমরা যদি পাই দিয়ে 2টাকে ভাগ করি, তাহলে 2r এর মান হচ্ছে 1, মানে পাই দিয়ে ভাগ করা হলো, তাহলে r এর মান হচ্ছে 1/2। এখন বৃত্তের ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার। তাহলে পাই ইন্টু উপরে 1 নিচে 4, তাহলে পাই/4। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই/4। 4 একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গমিটার, এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ঘনকের যদি আমরা আঁকি ঘনক, তাহলে ঘনকের যদি ধার এ হয়, মানে প্রত্যেকটা সাইড যদি এ হয়, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে সম্পূর্ণ পৃষ্ঠ আছে মোট 6টি, তাহলে ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। আর প্রত্যেকটা সাইড দেখতে একটা বর্গক্ষেত্রের মতো, তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। এরকম 6টা সাইড আছে, এজন্য তার ক্ষেত্রফল হবে মোট 6a স্কোয়ার। এর মান হচ্ছে 150 বর্গমিটার, তাহলে 150। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 150 ভাগ হচ্ছে 6। তাহলে a স্কোয়ারের মান হচ্ছে, এটা যদি ভাগ করি তাহলে 2, এটা হচ্ছে 5, 25। তাহলে এর মান হচ্ছে √25, √25 মানে হচ্ছে 5, অর্থাৎ প্রত্যেকটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার করে। তাহলে এখন আমাদের বের করতে বলছে এর পৃষ্ঠতল, মানে যে কোনো একটা পৃষ্ঠ, যদি একটা পৃষ্ঠ নেই তাহলে এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এই প্রান্ত, মানে সামনের থেকে দেখতে এই যেটুকু। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান, তাহলে √2a। তাহলে √2a,
তাহলে এর মান হচ্ছে 5, তাহলে √2 ইন্টু 5 বা 5√2, তাহলে 5√2, 4-এর খ। 5, একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর সমান, তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে r, এখানে r আর উচ্চতা হচ্ছে h, এই দুইটা পরস্পর সমান, তাহলে বেলনটির সমগ্রতল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে সমগ্রতলের যে ক্ষেত্রফল সেটার সূত্র হচ্ছে, এইখানে আমরা যদি একটা বেলন অঙ্কন করি, তো এখন এটাকে যদি বিছানো হয়, তার মানে একটা কাগজকে যদি আমরা এভাবে মুড়ায় গোল পাইপের মতো করি, তাহলে এই যে এইখানে আছে এটা হচ্ছে এই যে এই অংশের সমান হবে, তাহলে এই অংশ হচ্ছে 2πr, তাহলে এই বিছানো হলে 2πr, আর এটা হচ্ছে উচ্চতা h, তাহলে এটা হচ্ছে h, তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, শুধু বাঁকানো অংশ। আর সমগ্র তলের বলতে এখানে বক্রতল প্লাস হলো দুইটা বৃত্তের যে ক্ষেত্রফল সেটা, তাহলে সমগ্র তলের সূত্র হচ্ছে দুইটা বৃত্ত হচ্ছে 2πr², মানে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², দুইটা হলে 2πr² প্লাস, আর হলো বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr × h। তো এখান থেকে যদি আমরা ওই বলছে যে ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয়, অর্থাৎ r এর জায়গায় যদি h দেই, তাহলে 2π, r এর পরিবর্তে h দিলে h² প্লাস 2π, তারপরে r এর জায়গায় যদি h দেই তাহলে দুইটা h হয়, তাহলে 2π h² প্লাস 2π h², তাহলে দুইটা টোটাল হচ্ছে 4টা, 4π h²। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সেটা হচ্ছে 4π h², আর শুধু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই যেটুকু, তাহলে এইটুকুর মান হচ্ছে 2π h², তাহলে 2π h², তাহলে এর অনুপাত হচ্ছে উপরে থাকবে হচ্ছে 4π h², আর নিচে হচ্ছে 2π h², তাহলে এটা কাটা, 2 দিয়ে 4 কাটলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 1, তাহলে 2:1, তাহলে 5-এর খ। নিচের কোনটি নির্ণয় করতে ধাপ বিচ্যুতির প্রয়োজন পড়ে? ধাপ বিচ্যুতি আমাদের প্রয়োজন পড়বে গড় নির্ণয় করতে, তার মানে ধাপ বিচ্যুতি হলো UI, এটা নির্ণয় করতে গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদের ধাপ বিচ্যুতির প্রয়োজন পড়ে। 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? তাহলে প্রথমে আমাদের 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো প্রথম 20টা মৌলিক সংখ্যার মধ্যে আছে আমাদের 13, তারপরে হচ্ছে বিজোড় সংখ্যাগুলোর থেকে নিব 13, 17, 19, তারপরে 20 থেকে 30-এর মধ্যে আছে 23, 29, তারপরে 30-এর ঘরে আছে 31, তারপরে হচ্ছে 33 হবে না, 35 হবে না, 37, 39 হবে না, তারপরে হচ্ছে 40-এর ঘরে আছে 41 আর হচ্ছে 43। এখন মধ্যক হচ্ছে ঠিক মাঝখানের সংখ্যাটি আমরা যদি দুই দিক থেকে বাদ দেই, তাহলে এটা বাদ, দুই পাশ থেকে বাদ দিলে ঠিক মধ্যের সংখ্যাটা হয় এখানে 29, তাহলে মৌলিক সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে 29, 7-এর খ। আর নিচের উপাত্তের প্রচুরক কত? প্রচুরক হচ্ছে যেখানে গণসংখ্যা সর্বাধিক থাকে, এইখানে হলো প্রচুরকের গণসংখ্যা সর্বাধিক, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51, মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H, তাহলে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 51, F1 হচ্ছে প্রচুরকের গণসংখ্যা বিয়োগ পূর্বের গণসংখ্যা, 12 থেকে 10 বাদ দিলে থাকবে 2, আর F2 হলো প্রচুরকের গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা, এখানে কিন্তু গণসংখ্যা নাই, 0, তো 12 থেকে 0 বাদ দিলে এখানে 12 হবে, আর এখানে বাড়তেছে হলো 10 করে, এই যে এটা থেকে এটা 10 ব্যবধান, তাহলে 10, তাহলে 51 প্লাস ওটা গুণ করলে হচ্ছে 20, নিচে হচ্ছে 14, তাহলে আমাদের 20 ভাগ 14 1.43, তাহলে 51 আর 1 হচ্ছে 52, 52.43, 8-এর গ। 9 0.13 পৌনঃপুনিক প্লাস 0.13
পৌনঃপুনিক এর মানটা কত এটা ক্যালকুলেটরে করা যাবে। তো আমরা দুইভাবে দেখাবো। প্রথমে আমরা এটাকে কিভাবে পৌনঃপুনিক মুক্ত করতে হয় সেটা দেখাবো। এখানে নিয়ম হচ্ছে আমাদের প্রথমে বিন্দু বাদ দিয়ে লিখতে হবে। তাহলে বিন্দু বাদ দিয়ে লিখলে হচ্ছে 1 আর 3, তারপর মাইনাস করতে হবে পৌনঃপুনিক ব্যতীত ডিজিট, মানে হচ্ছে এখানে শুধু 1, আর এখানে নিচে ভাগ করতে হবে পৌনঃপুনিকের ঘর যতগুলো ততগুলো নয়। এখানে একটা ঘর পৌনঃপুনিক, একটা নয়, আর দশমিকের পর এক ঘর অতিরিক্ত আছে, ওইটাকে বলে অনাবৃত সংখ্যা, তার জন্য একটা শূন্য। এখানে হচ্ছে বিন্দু বাদ দিয়ে লিখতে হবে মাইনাস পৌনঃপুনিক ব্যতীত অংশ শুধু 0 আছে, আর নিচে পৌনঃপুনিকের ঘর হচ্ছে একটি নয়, আর দশমিকের পর টোটাল ঘর একটা, এই জন্য আর এখানে অন্য কিছু বসবে না। তাহলে উপরে হচ্ছে 12 ভাগ হলো 90 প্লাস এখানে হচ্ছে আমরা যদি বিয়োগ করি 3/9 ভাগ, তাহলে এখানে আমরা এটা ভাগ চিহ্ন দিব। তাহলে 12 ভাগ 90 গুণন এটা উল্টা দিব 9/3, তাহলে এটা কাটলে এটা হচ্ছে 10, এটা কাটলে হচ্ছে 4, তারপর এটা 2 দিয়ে এটা কাটলে উপরে 2 নিচে হচ্ছে 5, তাহলে 2/5 9 খ। আর যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে চাই তাহলে যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে এখানে 3-র উপর পৌনঃপুনিক আছে, মানে এটাকে অসংখ্য বার লিখতে হবে। তাহলে আমরা 0.13 এটা অনেকবার লিখবো, একবার ডিসপ্লে ভর্তি হয়ে যায় এমনভাবে লিখবো। তারপরে ভাগ, তারপরে এটা দশমিকের পর 3 পৌনঃপুনিক, এটা অনেকবার আসবে 0.3, এটাও ডিসপ্লে যাতে ভর্তি হয় এমনভাবে লিখবো। তারপরে এখানেই দেবো, এই যে এই আসছে 2/5। এইভাবে আমরা খুব দ্রুত ক্যালকুলেটরের মাধ্যমে এগুলা করতে পারি। 10 নম্বর, নিচের কোনটি সসীম সেট? সসীম মানে যার সীমা বা শেষ আছে, যে যার উপাদান সংখ্যা গণনা করা যায় সেটা হচ্ছে সসীম। এখানে হচ্ছে x এর মান 2 থেকে ছোট, কিন্তু এখানে z মানে হলো পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে সমস্ত মাইনাসের গুলো, তারপরে হচ্ছে 0 আর সমস্ত প্লাসের গুলো। তো 2 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলা 2 এর থেকে ছোট সব নেগেটিভ মানকে বোঝায়, এরকম অসংখ্য নেগেটিভ মান আছে, এটা হচ্ছে একটা অসীম সেট। তারপরে হচ্ছে p/q, এটা হচ্ছে মূলদ সংখ্যা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যা হচ্ছে অসীম, এটা কোনো শেষ নাই। তারপরে এখানে হচ্ছে যে y হচ্ছে স্বাভাবিক সংখ্যা, y এর বর্গ 100 থেকে ছোট, আর কিউব হচ্ছে 100 থেকে বড়, তাহলে এটা হচ্ছে সসীম সেট। এখন আমরা যদি y এর মান 1 নেই, তাহলে সেই বিষয়টা দ্বারা হচ্ছে 1 এর বর্গ হচ্ছে 1, কিন্তু 1 এর কিউব কিন্তু 10 এর থেকে বড় না, তার মানে এটা মিলে না। 2 এর স্কয়ার হচ্ছে 4, কিন্তু 100 কিন্তু অবশ্যই 10 থেকে এই 100 4 থেকে বড়, আর 2 এর কিউব এটা কিন্তু মিলবে না। 3 এর স্কয়ার, এটা যদি আমরা নেই 100 থেকে ছোট হবে, এটাও মিলবে না। তারপরে যদি 4 নেই, এটাও মিলে না। এটা হচ্ছে 5 এর কিউব, এটা মিলে, তার মানে এটা সত্য। তারপরে 6 এর স্কয়ার, এটা মিলে। তো এইভাবে করলে আমরা এই প্রথম যে সংখ্যাটি আছে y এর মান নিতে পারবো হচ্ছে পর্যন্ত 9 পর্যন্ত নিতে পারবো। তাহলে 7, 8, 9 এবং 10 এর জন্য মিলবে না, মানে 5 থেকে 9 এর মধ্যে যদি y এর মান হয় তাহলে এটা মিলে, তাহলে উত্তর হচ্ছে 5 থেকে 9 পর্যন্ত। তাই 5, 6, 7, 8, 9। 11 নম্বর, ফাংশন অফ x এর মান 3/x + 1 হলে ফাংশন অফ 1/x এর মানটা কত? তো আমরা x এর পরিবর্তে 1/x লিখবো, তাহলে ফাংশন অফ 1/x ইকুয়াল টু, তাহলে উপরে 3, x এর জায়গায় 1/x প্লাস হচ্ছে 1, এটা উল্টায় দিতে হবে 3, এটা উল্টায় দিলে উপরে x নিচে 1 প্লাস হলো 1, তাহলে 3x প্লাস হচ্ছে 1। 11 এর ক। 12 নম্বর, a + 1/a = 3 হলে এটার মানটা বের করতে হবে। তো আমরা এটা থেকে এই লাইনটা করব, তাহলে লসাগু a, তারপরে এটার সাথে এটা কোণাকুণি কোণ হবে a² প্লাস হচ্ছে 1
সমান হচ্ছে 3 আর গুণ করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3। এখন আমরা এখান থেকে লাইনটা যদি নেই তাহলে 2a 3টা এই কাছাকাছি নিয়ে আসবো, তাহলে 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a, তাহলে 2a এখান থেকে যদি 3 কমন নেই তাহলে a স্কয়ার প্লাস 1 মাইনাস 2a, তাহলে 2a এটার মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে বসাই দিতে পারবো 3, এখানে এটা a বসবে, তাহলে 3a, কারণ এই যে এটার সাথে এটা গুণাগুণি গুণ হয়ে গেছে, তাহলে হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, তাহলে উপরে 2a নিচে হচ্ছে 7a, কাটাকাটি করলে 2/7, তাহলে 12 এর ঘ। 5% সরল মুনাফায় 5% সরল মুনাফায় 400 টাকা কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে। তাহলে এখান থেকে আমাদের আয়ের মান হচ্ছে, এটা হলো মুনাফা আসল, তার থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে পাবো মুনাফা, তাহলে 520, তার থেকে 400 বাদ দিলে আমাদের লাভের পরিমাণ পাওয়া যাবে, লাভ হচ্ছে 120 টাকা। এখন বলছে যে কত বছর, মানে এন এর মান কত এটা বের করতে হবে, তাই সমান হচ্ছে পি আর এন, তাহলে এন ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এখানে পি আর, তাহলে আই হচ্ছে লাভ, লাভ হচ্ছে 120 টাকা, তাহলে পি হচ্ছে যে টাকা বিনিয়োগ করা হয়েছে, তাহলে পি হচ্ছে 400 টাকা, তাহলে 400 গুণন আর হচ্ছে 5%, তাহলে উপরে 5 নিচে 100, এই শূন্য শূন্যগুলো কাটা যাবে, তাহলে 4 5 20, 120কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে হবে 6, তাহলে 6 বছরে আমাদের এইটা পাওয়া যাবে। 14 নাম্বার, এখানে 1/5 তার পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 625 হলে এক্স এর মানটা কত? তো এটা আমরা যেভাবে করতে পারবো সেটা হচ্ছে এখানে একটা মাইনাস আমরা কমন নিব, তাহলে 5 যদি মাইনাস কমন নেই তাহলে এক্স মাইনাস 1 সমান হচ্ছে 625, তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে এটা হবে 5 এর পাওয়ার এক্স মাইনাস 1। এটা সূত্র হচ্ছে এইভাবে যে আমরা যদি এইভাবে থাকে তাহলে এটা হচ্ছে 1/n, অর্থাৎ মাইনাসটা উঠে গেলে এটা উল্টে যাবে, এই মাইনাসটা যদি করি তাহলে এটা উল্টে গেলে এটা উপরে উঠবে, 1টা নিচে নামবে, সেক্ষেত্রে 5 এর পাওয়ার হবে x মাইনাস 1, আর এখানে 5 হচ্ছে পাওয়ার হচ্ছে 4, কারণ 625কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 125, 5 দিয়ে ভাগ করলে হবে 25, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে এরকম 5 পাওয়া যাবে 4 বার, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x মাইনাস 1 এর মান হচ্ছে 4, তাহলে x ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে x এর মান হচ্ছে 5। 14 এর গ। 15 একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এত সেন্টিমিটার, সংখ্যাটি আদর্শরূপ কত? তো এখানে যে দশমিকটা আছে দশমিকটা এমন জায়গায় নিতে হবে যাতে এই মানটা হয়, মানে বৈজ্ঞানিক আকার হচ্ছে a ইন্টু 10 পাওয়ার n, যেখানে এর মান হবে 10 থেকে ছোট কিন্তু 1 থেকে বড় বা সমান, সেজন্য এটাকে দশমিকটাকে যদি আমরা এখানে নিই 3 ও 7 এর মাঝখানে তাহলে সেটি 1 ও 10 এর মাঝখানে হয়, তাহলে 1 ঘর 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের এখানে নিতে হলো এইখানে, তাহলে 9 ঘর ডানে নিলে আমাদের 10 এর পাওয়ার হচ্ছে -9, তাই আদর্শ রূপ হচ্ছে এটা সত্য। সাধারণ লগের পূর্ণক, এখানে 10 এর যে পাওয়ার এটাই হচ্ছে পূর্ণক, আর অংশক হচ্ছে লগ অফ এ, এখানে এ হচ্ছে এইটা, তাহলে আমরা যদি অংশক বের করতে চাই তাহলে লগ এ, তাহলে হচ্ছে লগ 3.7, তাহলে আমাদের লগ এ মানে 3.7, এটার মান বের হয়েছে 0.568, 0.568, তার মানে এটাই সত্য, তাহলে উত্তর হচ্ছে তিনটেই। 15 এর ঘ। 16 এই সমীকরণের সমাধান সেট কোনটি? এটা আমরা আর গুণ করব, তাহলে যদি আর গুণ করি তাহলে x মাইনাস 2 তার সাথে x গুণ হয়ে যাবে, তাহলে ডান দিকে থাকবে x মাইনাস 2, তারপরে x এর সাথে গুণ করলে এটা হয় x স্কোয়ার মাইনাস 2x, x মাইনাস 2, তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 সমান 0, তো আমরা এখান থেকে কমন নিব, x কমন নিলাম x মাইনাস 2, আর এখান থেকে 1 কমন নিলাম x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0,
তাহলে x মাইনাস টু যদি 0 হয় তাহলে x এর মান বসবে হচ্ছে 2, আর x মাইনাস 1 0 হলে x এর মান পাওয়া যাবে হচ্ছে 1, তাহলে 1 আর 2 16 এর ঘ। 17 এত সমীকরণ জোটটি কি হবে? এখানে x এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত, তাহলে উপরে হচ্ছে এখানে x এর সহগ আছে -½ তাহলে -½ আর নিচে হচ্ছে x এর সহগ এখানে মনে মনে আছে 1, তাহলে 1 এটার ভাগফল হচ্ছে -½ y এর সহগের অনুপাত, এখানে y এর সাথে আছে মনে মনে +1 আর নিচে আছে হচ্ছে y এর সাথে আছে -2, তারপরে ধ্রুব এর অনুপাত, উপরে হচ্ছে -1 নিচে হচ্ছে 2, তাহলে প্রত্যেকটা অনুপাত সমান হলে সেটা হবে সমঞ্জস, প্রত্যেকটা সমান হলে সেটা হবে পরস্পর নির্ভরশীল, আর অনেকগুলো সমান বিধায় এর একাধিক সমাধান আছে, তাহলে এটা কাটা 1 আর 2। 17 এর ক। 18 এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে a, আর এখানে যেহেতু 2 করে বাড়তেছে কাজে d এর মান হচ্ছে 5 - 3 অর্থাৎ 2, তাহলে n পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্র। তাহলে n এর মান জানা নাই, 3 আর d এর মান হচ্ছে 2, তাহলে n/2 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 2n - 2, এটা থেকে বাদ দিলে হচ্ছে 4 থাকে, তাহলে 4 + 2n, আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে 2 + n, তাহলে এটা কাটা, তাহলে n × 2 + n, n × n + 2, তাহলে এটা হচ্ছে 18 এর গ। নিচের কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়? অর্থাৎ যার কোনো মাত্রা নাই, সেটা হচ্ছে বিন্দু, অর্থাৎ বিন্দু হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছু নেই, এজন্য এটাকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। অপরদিকে রেখা, এটার দৈর্ঘ্য আছে, এজন্য একমাত্রিক, তল দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা হলো দ্বিমাত্রিক। কোণ, এখানে দুইটা রেখা দিয়ে কোণ তৈরি করা হয়, এটা হচ্ছে একমাত্রিক, বিন্দুর কোনো মাত্রা নেই। বিশ, এখানে যে ত্রিভুজ দেওয়া আছে বিসি ত্রিভুজের এ বি, এটা আর এটা হচ্ছে সমান, তাহলে হাফ ACD এর মান কত? তাহলে আমরা যদি এখানে দুই বাহু সমান হয় তাহলে এই দুই বাহুর সংলগ্ন কোণ, এই কোণ আর এই কোণের মানও হচ্ছে সমান হবে। তাহলে ত্রিভুজের 3 কোণের মান সমষ্টি হচ্ছে 180, তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে এ কোণ হচ্ছে 40 ডিগ্রি, বি কোণের মান রেখে দিলাম, আর সি কোণের জায়গায় আমরা যদি বি কোণ লিখি তাহলে লিখতে পারবো, তাহলে 2b কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হলো 40 ডিগ্রি, তাহলে টোটাল এটা বিয়োগ করলে হয় 140, তাহলে সুতরাং বি কোণ 140 ভাগ 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 70। তাহলে আমাদের ACD কোণ, এটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, তাহলে এটা হবে এ কোণ এবং বি কোণের সমষ্টি সমান হবে এ কোণ প্লাস বি কোণ। তাহলে এ কোণের মান যদি 40 হয়, বি কোণের মান যদি 70 হয়, দুইটার যোগফল হচ্ছে 110, তাহলে এটুকুর পরিবর্তে লেখা যায় 110, তাহলে হাফ ইন্টু 110, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 55 ডিগ্রি। 20 এর ক। 21, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু সমকোণী, তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা সমান বাহুর মান হচ্ছে 6, তাহলে এইটাও 6 হলে এটাও 6 হবে, তাহলে ক্ষেত্রফলের মান হচ্ছে হাফ ইন্টু লম্ব, লম্ব হচ্ছে 6 ইন্টু ভূমি, এটা হচ্ছে 6, এটা দিয়ে কাটলে হচ্ছে 3 3 6 18, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। 22, এটা হচ্ছে OE আর OF হচ্ছে সমান CD, এটার মান কত? মানে এই যে সমান কত? তাহলে BE, বি থেকে ই হচ্ছে 4,
তো আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিই যদি 4 হয় এই এটা হবে 4, তাহলে এ থেকে বি টোটালটা হচ্ছে 4 যোগ 4 টোটাল হচ্ছে 8। আর যেহেতু এই কথাটা বলা আছে যে কেন্দ্র থেকে জ্যার দৈর্ঘ্য সমান দূরত্ব যদি সমান হয়, তাহলে সমদূরবর্তী সকল জ্যা সমান হয়, তাহলে এটা যেহেতু সমদূরবর্তী তাই এ বি আর সিডি এখানে সমান হবে, তাহলে এ বি সমান হচ্ছে সিডি। এ বি যদি 8 হয় তাহলে সিডির মান হবে 8, উত্তর হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এ বি আর সিডি যদি সমান হয় এবং ও ই যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটা হলো 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাস কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করব, এখান থেকে আমরা এটাকে সংযোগ করলাম, তাহলে এটা হচ্ছে 4, এটা যদি 3 হয় তাহলে অতিভুজের মান হচ্ছে 5। এ ই ও, এটা যেহেতু লম্ব এটা 5 হবে, কারণ হচ্ছে ও এ স্কোয়ার সমান হচ্ছে এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে 16 আর 3 বর্গ হচ্ছে 9, টোটাল হচ্ছে 25। তাহলে ও এ হচ্ছে √25 মানে হচ্ছে 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 হয়, ব্যাস হবে 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু আর মানে হলো ব্যাসার্ধ 5 ইকুয়াল টু হচ্ছে 10। এখানে এ বি সি একটা ত্রিভুজ আর পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি বা বিসি সমান্তরাল পি কিউ, তাহলে ত্রিভুজ বি ও সি এই ত্রিভুজ আর ত্রিভুজ হলো পি ও কিউ এই ত্রিভুজ, এটা হচ্ছে সদৃশ, তাহলে এটা সঠিক। তারপরে এপি অনুপাত হলো বিপি আর এ কিউ অনুপাত হলো সি কিউ, এটা সঠিক। বিও অনুপাত ও কিউ আর হলো সিও অনুপাত হচ্ছে ওপি, এটাও সঠিক। তো 24-এর ঘ। 25 টি বর্ণটির মোট কয়টি প্রতিসম রেখা আছে? এ হচ্ছে টি বর্ণ। আমরা টিকে যদি এই এমনভাবে ভাগ করি যাতে দুইটি অংশের দেখতে সমান হয়, তাহলে ঠিক যদি এই মাঝখান দিয়ে ভাগ করি তাহলে এই দিক আর এই দিক সমান হবে, এজন্য প্রতিসম রেখা হবে একটি। আর অন্য কোনোভাবে যদি ভাগ করি তাহলে দুইটা দেখতে দুই রকম হবে, যেমন এইভাবে ভাগ করলে উপরে নিচে একরকম হবে না, এরকম করলেও হয় না, এভাবে করলেও হয় না, শুধুমাত্র লম্বালম্বি ভাগ করলেই দুইটি অংশ দেখতে সেম হবে, এজন্য প্রতিসম রেখা হচ্ছে একটি। 25-এর খ। 26 এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র, এই এ বি এবং এসি দুটি স্পর্শক, তাহলে এ হলো বহিস্থবিন্দু, তো বহিস্থবিন্দু থেকে অঙ্কিত স্পর্শক সমান হয় বিএসি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে বিওসি কোণের মান কত। তাহলে এখানে আমরা যদি বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকি, তাহলে স্পর্শক যে ব্যাসার্ধ আছে ও সি বৃত্তের ব্যাসার্ধ আর সি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ স্পর্শকের সাথে সমকোণ উৎপন্ন করে। একইভাবে ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের সাথে সমকোণ তৈরি করে, তাহলে এইটার এটা মিলে হবে 180, তাহলে আমাদের এইটার এটা মিলে হবে 180, তাহলে সেই হিসাবে এটা হবে 120, কারণ ও বি এ সি একটা চতুর্ভুজ, তো এই দুই বাহু মিলে যদি 180 হয়, এই দুই কোণ মিলে যদি 180 হয়, এই দুই কোণ মিলেও 180 হবে, সেজন্য এটা হবে 120 ডিগ্রি। এখানে বলছে বিডিসি সমান বিএসি, এখানে বিডিসি আর হলো বিএসি, এখানে বিওসি এটা হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ যদি 120 হয় তাহলে এর যে বৃত্তস্থ কোণ আছে বিডিসি এটা হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই হিসাবে হবে এটা 60 ডিগ্রি। তাহলে বিডিসি এটা হলো 60 আর বিএসি এটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেই হিসাবে এটা সমান। তারপরে হচ্ছে বিওসি 120 ডিগ্রি আর 2 ইন্টু বিএসি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 60 মানে 120 আর এটা নিজে 120, তাহলে এটা সঠিক। আর সর্বশেষ হচ্ছে যে বিসিডি অ্যাঙ্গেল ডিবিসি, তাহলে বিসিডি তাহলে এটা আর হচ্ছে ডিবিসি এই কোণ, এটা হচ্ছে বিওসি এর সমান, কারণ এই প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে হবে, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ,
সমবাহু ত্রিভুজের এই কোণ আর এই কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, যোগফল হচ্ছে 120, আর বি ও সি এই কোণের মান 120, তাহলে এটাও সঠিক। 27 ঘ। 28 সাইন থিটা ইন্টু √1 প্লাস টেন স্কোয়ার থিটা কত? তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটার মান হলো সেক স্কোয়ার থিটা, তাহলে হলো সাইন থিটা ইন্টু রুট সেক স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে সাইন থিটা ইন্টু সেক থিটা, তাহলে সাইন থিটা সেক থিটা হলো 1 বাই কস থিটা, তাহলে উপরে সাইন নিচে হচ্ছে কস, তাহলে হচ্ছে 10। 28 ক। 29 থিটার মান 0 থেকে বড় বা সমান, 90 থেকে ছোট বা সমান, এর জন্য সাইন থিটার সর্বনিম্ন মান কত? সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে 29 ক। 30 ত্রিভুজ এবিসি এর সি হলো এক সমকোণ আর এ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে সি আর এ, এটা হচ্ছে এ, তাহলে 60 ডিগ্রি, তাহলে বি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এটা যদি মান দিয়ে দিই 10 60 ডিগ্রি মাইনাস 10, বি এর মান হচ্ছে 30, 1 প্লাস 10 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর 10 30 এর মান 1 বাই √3, 1 প্লাস √3 ইন্টু 1 বাই √3, এটা কাটা 1 থাকে, তাহলে এই 1 আর 1 এ হচ্ছে 2, আর উপরে যদি লসাগু করি তাহলে √3, তাহলে √3 স্কোয়ার -1, তাহলে হচ্ছে 3 -1 বাই √3, নিচে হচ্ছে 2, তাহলে 2 বাই √3 বাই 2, তাহলে 2 বাই √3 ইন্টু, এটা যদি উল্টে দিই নিচে 1 উপরে যাবে, 1 বাই 2, কাটাকাটি গেলে 1 বাই √3। 30 গ।